শুনেছেন নিশ্চয়ই বিরাট কোহলি ইন্টারন্যাশনাল টি-20 থেকে অবসর নিয়েছেন। তার কয়েক ঘন্টা পর রোহিত শর্মা তার পথই ধরেছেন এবং তিনিও জানিয়ে দিয়েছেন তিনি আর খেলছেন না ভারতের হয়ে। ভারতকে আসলে দেয়ার বা কী আছে? 17 বছরের প্রতীক্ষার শেষে ভারত দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ ঘরে তুলে নিয়েছে। অন্যদিকে কি বলবেন, জোকার্স বলতেই পারেন, যেভাবে কালকে তারা হেরে গেল দক্ষিণ আফ্রিকার কথা বলছিলাম। ডিয়ার ভিউয়ার্স, HTMS স্পোর্টস ক্যাফে থেকে আমি সঞ্জয় শাহপিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার অতিথি MM কাইসার, এডিটর স্পোর্টস বাংলা। কাইসার ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে বিরাট কোহলি অবসর নিয়ে নিলেন, সঙ্গে রোহিত শর্মাও, এবং ভারতেরও একটা 17 বছরের প্রতীক্ষা অবসান হলো। তো তারা আসলে অবসর নিতে পারেন, একটু আসলে নিজেদের ইয়েতে চলে আসে। আমাদেরও তেমন কিছু কয়েকজন আছেন, আসলে তাদেরও এজ বলেন বলেন একটা চলে এসছে, তারা কেন অবসর নিতে পারছেন না? প্রথম কথাটা হলো যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে সময়টা অবসর নিয়েছেন তাকে বলে যে রাঙিয়ে দিয়ে যাওয়া। এবং যে ক্রিকেটাররা, আপনি যে কোনো খেলোয়াড় কিন্তু চান যে তার শেষটা যেন হয় একদম খুব ভালো মতো, এরকমভাবে একটা বিদায়টা যদি আপনি ট্রফি দিয়ে হয় তাহলে তার চেয়ে সুন্দর বিদায় কিন্তু আর হয় না। এই কারণে আপনি দেখবেন যে বিরাট কোহলির যে বিদায় নিয়েছেন তাকে বলা হচ্ছে যে কিং এর মতো, বিরাট কোহলিকে কিং কোহলি বলা হয়ে থাকে। তিনি কিন্তু আসলে রাজার মতোই কিন্তু বিদায় নিয়েছেন এবং শেষ যে ম্যাচটা খেলেছেন সেই ম্যাচে তিনি পুরো বিশ্বকাপ জুড়ে কিন্তু ভালো ফর্মে ছিলেন না, কোনো হাফ সেঞ্চুরি ছিল না, অথচ আপনি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ যেটা সেখানে তিনি কিন্তু তার কাজের কাজটুকু করে দিয়েছেন। ওই যে একটা কথা বলে আসলে ওস্তাদের মার শেষ রাতে, রাইট। আরেকটা জিনিস হলো যে বিগ বস প্লেস এট নাইট। সো তারা মোটামুটি জানে যে আপনি কোন সময় পারফর্ম করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই ফাইনালের আগে আপনার অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় তারা দুজনেই কিন্তু তার উপর আস্থাটুকু রেখেছিলেন এবং এই কথাটাই বলেছিলেন। খুব সম্ভবত বিরাট কোহলি খুব সম্ভবত বিরাট কোহলি তার সব রানগুলো জমা রেখেছেন ফাইনালের জন্য, এবং আসলে হয়েছে কিন্তু তাই। বিপদে পড়েছিল দল, সেই বিপদের গর্ত থেকে দলকে উদ্ধার করেছেন, এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যেটা কিন্তু আপনার ম্যাচ উইনিং রানের কাছাকাছি চলে এসেছে। সবকিছু মিলে বিরাট কোহলি তার সেরা খেলাটা খেলেছেন ফাইনালে। এবং তিনি এই আপনি যেটা বলতে যাচ্ছেন যে তারা একদম শেষেটা মানে স্বপ্নের মতন একটা শেষ করে তারপরে ইতি টেনেছেন না, তৃপ্তি ছিল তাদের একটা সমাপ্তির মধ্যে। তো এই ক্ষেত্রে কি বাংলাদেশি আমাদের আসলে কি আমাদেরও তো এমন সুযোগ ছিল যদি বলা যায়, সেটা কেন হয় না? মানে সাকিবের কথাই যদি আমি বলতে পারি, তিনি এখনো ওয়ার্ল্ড কাপের মাঝেই তিনি বলেছেন পরের বিশ্বকাপও তিনি খেলতে পারেন। তো আসলে এটা কেন হয়, মানে আমরা কেন পারি না এভাবে বলতে? হয় কি যে কখন ছেড়ে যেতে হবে সেটা কিন্তু অনেকে জানেন না। এই কারণে ক্রিকেটে বা যে কোনো খেলা কিন্তু একসময় বলা হয় যে তুমি যখন চলে যাবা তখন যেন সবাই যেন বলে যে কেন যাচ্ছ, আর কেউ যেন না বলে কেন যাচ্ছ না। তো এই প্রবলেমটা কিন্তু তৈরি হয়ে যায়। এই কারণে আপনি কখন কোন ক্রিকেটারকে বা কখন কোন খেলোয়াড়কে বা ফুটবলারকে আপনার সরে দাঁড়াতে হবে সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক যেরকমভাবে আপনি ক্রিকেটে সব শটস কিন্তু আপনি খেলবেন না, কিছু শটস আপনাকে ছেড়ে দিতে হয়, বল কিন্তু ছেড়ে দিতে হয়, আবার কিছু শটস খেলতে হয়। ঠিক একই রকমভাবে ফুটবল বা ক্রিকেট বা খেলা ছাড়ার বা আপনার ধরে রাখার বিষয় একটা টাইম থাকে, সেই টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি ছাড়তে পারেন তাহলে দেখবেন যে সবাই মনে রাখবে এবং মনে হবে যে না ইয়েস কেন চলে যাচ্ছে। মানে এটা আপনিও নিশ্চয়ই জানেন, আমিও দেখেছি, আমরা ওয়ার্ল্ড কাপ কভার করেছি কয়েকবার, এবং প্রত্যেকবারই কিন্তু শেষের দিকে এসে একটা গুঞ্জন থাকে যে কেউ হয়তো অবসর নিয়ে নেবেন, কিন্তু প্রত্যেকবারই আমরা ভুল হই এবং এরপরে আসলে এই নিউজ করাই অনেকে ছেড়ে দিয়েছেন যে তাদের নিয়ে আসলে কোনো প্রেডিকশন করা যায় না। মানে আমাদের ওই কালচারটা কি নেই, এই অবসর ঘোষণা করার কালচার? এবং এর কারণে যেটি হয় যে দেখবেন যে আপনি অনেক ক্রিকেটার এরকমভাবে যখন তারা সরে দাঁড়ান না, তখন দল থেকে যখন বাদ পড়েন তখনও তাদেরকে কিন্তু তারা চিন্তা থাকেন যে আমি বোধহয় পরবর্তীতে আসবো, কিন্তু লম্বা সময় ধরে তারা যখন আসেন না, দেখতে দেখতে কিন্তু একসময় এমন হয়ে যায় যে মাঠ থেকে তারা বিদায় নেওয়ার যে আক্ষেপটুকু ছিল সেই আক্ষেপটুকু আর পূরণ করতে পারেন না। এবং আমার কাছে মনে হয় যে যেটি বললাম যে আপনি কখন বিদায় নেবেন সেই টাইমিংটা যদি আপনি সেট করতে না পারেন তখন এরকমভাবে কিন্তু আপাঙ্ক্তেও হয়ে যেতে পারেন। সো যারা সিনিয়র ক্রিকেটার রয়েছেন তারা বেশ ভালোই জানেন যে কখন বিদায় নেওয়ার সময় বা কখন ছেড়ে দেওয়ার সময়। এবং এটা সবচেয়ে বড় বিষয়টা হলো যে এটা তারা ক্রিকেট বোর্ডের সাথে যদি একটা কথাবার্তা বলে মানে পুরো জিনিসটা সেট করেন তাহলে দেখবেন যে বিদায়টা সুন্দর হয়। না, তারা অনেক সময় বলে যে আমি কেন সিদ্ধান্ত নেব, এই সিদ্ধান্ত বোর্ডের কোর্টে তারা বলটা ফেলে দেন। হ্যাঁ, তাহলে বোর্ডের সিদ্ধান্ত সেরকমভাবে নেওয়া উচিত। বোর্ড আপনি এখন ধরেন আপনি এই বিশ্বকাপের জন্য পুরো দলটা ব্যর্থ হয়েছে, এক অর্থে যদি আপনি মানেন 4-5 জন ইয়াং ক্রিকেটার ছাড়া বাদবাকিরা কেউ কিন্তু ভালো পারফর্ম করতে পারেননি, তাহলে আপনি পরবর্তী 2 বছর পরে যখন আবার টি-20 বিশ্বকাপ আসবে আপনি কি এই দল নিয়ে খেলবেন, নাকি আপনি নতুন একটা সেট আপ নিয়ে খেলবেন, একটা নতুন জেনারেশন যাতে তৈরি করা যেতে পারে টি-20-তে সেই চিন্তাটুকু করবেন। সেটা নেওয়ার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের, এবং সেটা তারা যদি চিন্তা করতে পারে তাহলে আপনি যারা এখন কোনো অবসরের কাছাকাছি রয়েছেন
এমন ক্রিকেটারদের দেখবেন যে আপনি যে প্রশ্নতল হচ্ছে যে তারা কেন যাচ্ছে না, তখন তারাও হয়তো এক ধরনের সিদ্ধান্তটুকু নেবেন। আমি শেষ করছি একটা ছোট্ট দিয়ে, আপনি দেখুন অনেকে হয়তো ভাবছেন যে বিরাট কোহলি যদি এই মানে চ্যাম্পিয়ন না হতেন তাহলে হয়তো তিনি জেতেন না, কিন্তু বিরাট কোহলি বিষয়টা স্পষ্ট করেছেন, তিনি যে এই বিশ্বকাপের এই ম্যাচটায় ফাইনাল ম্যাচটা তার টি20 ইন্টারন্যাশনাল টি20 শেষ ম্যাচ, সেটা কিন্তু দ্যাট ওয়াজ ওপেন সিক্রেট। তিনি তার দলকে বলে দিয়েছিলেন, খেলোয়াড়দেরকেও বলে দিয়েছিলেন, এবং তিনি যে আর ম্যাচ খেলবেন না সেটা তার জানা ছিল, আইদার এটা জিতুক অথবা এই ম্যাচটা হারেন তিনি। সো এই প্ল্যানটা নিয়েই তিনি কিন্তু নেমেছিলেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি যদি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি এটা শেষ ম্যাচ খেলবো, এবং তাহলে আপনি নিজের প্ল্যানটা সেরকমভাবে করতে পারেন। আর রোহিত শর্মার ক্ষেত্রে যেটা হলো, রোহিত শর্মার বিদায়টা দুর্দান্ত হয়েছে। জীবনের প্রথম টি20 ওয়ার্ল্ড কাপে তিনি ছিলেন এবং ট্রফি জিতেছিলেন, এবং সর্বশেষ যে টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে তিনি ক্যাপ্টেন হিসেবে জিতেছেন। সো ইট ওয়াজ মানে গ্রেট একটা অ্যাচিভমেন্ট বলাই যেতে পারে। রোহিত শর্মার ওই যে আরেকটা জিনিস আমরা প্রিভিউতে বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে তিনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিলেন, তারপরে আপনার ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হেরে গিয়েছেন, অবশেষে এসে টি20তে তিনি সফল হলেন এবং তারপরেই তিনি এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন। এই যে একটা সমাপ্তি, একটা তৃপ্তি, এটা অতৃপ্তি থেকেও আসলে অনেক সময় হতে পারে। আমরা একটু দর্শকের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম যে রাহুল দ্রাবিড়ের কথা আমি বলতে যাচ্ছিলাম, আপনি যদি একটু রাহুল দ্রাবিড়ের কথাটা বলতেন। না, রাহুল দ্রাবিড় কিন্তু কোচ হিসেবে দুর্দান্ত, তার একটা সাইন অফ হয়েছে, কোনো সন্দেহ নেই। তার কিন্তু আপনি যেটি একটু আগে বললেন যে আপনি 50 ওভারের যে বিশ্বকাপ ছিল সেখানেও ভারত সবগুলো ম্যাচে কিন্তু দুর্দান্ত দাপটে যে খেলেছিল, ফাইনালে এসে তারা হেরে গিয়েছিল। এবং সেই বিশ্বকাপে রাহুল দ্রাবিড় একটা চিন্তা করেছিলেন যে আমি তো বিশ্বকাপ খেলোয়াড় হিসেবে কখনো বিশ্বকাপ জিততে পারিনি, ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপে তার কিন্তু বাজে পারফরমেন্স ছিল, বাংলাদেশের সঙ্গে 2007 বিশ্বকাপে তিনি প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গিয়েছিলেন এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আবার দেখুন ক্রিকেট তাকে কিভাবে সুন্দর করে ফিরিয়ে দিয়েছে, সেই বিশ্বকাপ তিনি জিতে এসেছেন এই ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকেই। সো সবকিছু মিলে ক্রিকেট আপনাকে সুযোগটা দেয়, সুযোগটা আপনাকে নিতে হবে, এবং সেই সুযোগটা আপনি টাইমলি যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনি দিন শেষে পরাজিতের দলে থাকবেন। আর সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন পারফেক্টলি ভাবে, তাহলে আপনি কিন্তু বিজয়ীর হাসি হাসতে পারেন। যেটা আপনিই বলছিলেন যে ক্রিকেট আসলে দেয় অনেক কিছু, তো এই সাউথ আফ্রিকার কথা যদি বলি, তারা কি একটু ভাগ্য দেবতার কাছে একটু তাদের অভিযোগটা বেশি থেকে গেল? মানে না, আমি মনে করি যে সাউথ আফ্রিকা যে ভাগ্যর দোষ না দিয়ে সাউথ আফ্রিকার আসলে নিজের দোষটাই দেওয়া উচিত। কারণ 30 বলে 30 রান, উইকেট যেমন পরিস্থিতি থাকুক বা আপনি বল রিভার্স সুইং করছে বা কে বোলিং করছে, সেটার চেয়ে বড় বিষয়টা হলো যে এইটুকু রান তাদের অবশ্যই করা উচিত ছিল। বিষয়টা হলো যে আপনার ওই মুহূর্তে নার্ভটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, একটা বিষয় রয়েছে, যেটি হলো যে আপনি যখনই তারা হেনরিক ক্লাসেনের উইকেটটা হারিয়েছে সেখান থেকে কিন্তু একটু ছিটকে পড়েছে। তো তাদের মধ্যে এক ধরনের চিন্তাটাকে এসেছে যে হেনরিক ক্লাসেন ছিলেন লাস্ট এডুকেটেড ব্যাটসম্যান তাদের, তিনি চলে আসার তারপর থেকে কিন্তু টেলেন্ডার শুরু। আমি মানছি যে মার্কো ইয়ানসন খুব ভালো ব্যাটিং করেন, কিন্তু এরকম পরিস্থিতিতে ম্যাচ জিতিয়ে বের করে নিয়ে আসাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেখানে নার্ভটা অনেক মানে গুরুত্বপূর্ণ। নার্ভের পরীক্ষা তো তারা গ্রুপ পর্বে প্রত্যেকটা ম্যাচেই দিয়েছিল, ফাইনালের মতন মঞ্চে গিয়ে কি আসলে ওই একটা বড় মঞ্চে, যেটা বারবার বলা হয় আসলে তারা চোকার্স, মানে এটা একটা বলার ঠিক না, তারপর বলে অনেকে, তো এটাই কি কাজে, মানে এটাই কি তাদের ভিতরে ছিল, মানে এই কোনোভাবে আর কি? আমার মনে হয় কিছুটা তারা তো এর আগে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল, এখন ফাইনালে প্রথমবারের মতো ফাইনালে খেলছে, এবং প্রথমবারের মতো ফাইনালে খেলে যে পর্যায়ে তারা চলে গিয়েছিল, যেটি বললাম যে 30 বলে 30 রান দরকার, হাতে রয়েছে আপনার 6 উইকেট, সেখানে আপনি ম্যাচ কেন হারবেন? সো তারা খুব সম্ভবত, যেটি বললাম যে হেনরিক ক্লাসেনের উইকেট হারানোর পর তারা এক ধরনের একটু দুশ্চিন্তা তাদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, এবং সেখানে তারা ভুল প্ল্যানিংটা করেছে যে অনেক বেশি ডট বল দিয়ে ফেলেছে। এই ডট বল না দিয়ে তারা যদি আপনার সিঙ্গেলস রানও নিতে পারতো, তাহলে দেখতেন যে আপনি শেষ ওভারের জন্য তাদের আটকে থাকতে হতো না। ম্যাচটা যে পর্যায়ে ছিল, তাদের উচিত ছিল অন্তত ম্যাচটা 20 ওভারের শেষ না করে 19 ওভারের শেষ করাটা। কিন্তু সমস্যাটা হয়েছে যে সেই সময় আর্শদীপ এবং হার্দিক পান্ডিয়া ও জাসপ্রীত বুমরা যেভাবে বল করেছেন, সেটাকে তারা অতি মাত্রায় ডিফেন্সিভ খেলে ফেলেছে, এবং এই কারণে আপনি প্রচুর ডট বল হয়েছে। আমি একটা ছোট্ট হিসাবটা দিচ্ছি, আপনি 16, 17, 18, 19 এই 4 ওভারে তারা রান নিয়েছে মাত্র 14। আপনি 24 বলে 14 রান নিয়েছেন, সেখানেই ম্যাচটা কিন্তু আপনার হাত থেকে ছিটকে পড়ে গিয়েছিল। তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে শেষ ওভারে যদি 20 রানও দরকার হয়, তাদের জন্য ডেভিড মিলার কিন্তু তাদের সামনে রয়েছেন, এবং ডেভিড মিলার সেই চেষ্টাটুকু করেছিলেন, কিন্তু সূর্যকুমার যে ক্যাচটা ধরেছেন, দ্যাট ওয়াজ দ্য ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট, নো ডাউট। না, ওটাই বলছিলাম যে এখানে ভারত, অনেকে বলছে আর কি, কয়েকটা জায়গায় দেখলাম আর কি, যে ভারত একটু ট্যাকটিক্যাল ছিল বেশি। তারা ওই যে 16 ওভারের সময়টা ঋষভ পান্থ কিন্তু একটু সময় নিয়ে ব্যান্ডেজ করছিলেন, তার একটু ইনজুরি, সে মানে অনেকে বলছে যে এটা ছিল তাদের একটা কৌশল, সময় যে মোমেন্টামে ছিল সাউথ আফ্রিকা, ওইটা থেকে তাদের একটু বিঘ্ন করা, একটু সময় নেওয়া।
এটা কি আপনার মনে হয়, এটা ধোনিকে আমরা দেখেছি অনেক সময় আইপিএল ম্যাচগুলোতে তিনি এমন করে থাকেন, আপনার কি মনে হয় কালকে এটা সূক্ষ্ম কোনো কৌশল ছিল? অবশ্যই, আমি তো মনে করি এটা কারণটা হলো যে যখনই দেখবেন আপনি মোমেন্টাম অন্য দলের পক্ষে চলে গিয়েছে, যে সে যে বল খেলছে সেই বলে কিন্তু রান আসছে, শর্টস খেলতে কোনো সমস্যা হচ্ছে না, তখন আপনি খেলাটাকে একটু স্লো করে দিবেন। খেলাটা একটু স্লো করে দিলে যেটা হয় যে মোমেন্টামে আপনার ব্যাটসম্যানরা ছিল সেই মোমেন্টামটা তারা কিছুটা হলে একটু বিঘ্ন হবে। এবং এটা আপনার ক্রিকেট কৌশলের মধ্যে কিন্তু আমরা এর আগেও দেখেছি। আপনি ধোনির কথা বলছিলেন, ব্যাঙ্গালোরের কথা বলি, যেটা হলো যে 2016 বিশ্বকাপে যেটাতে বাংলাদেশ 1 রানে হেরেছিল, সেখানে শেষ ওভারে করার জন্য তিনি কিন্তু 8 মিনিট সময় নিয়েছিলেন। প্রত্যেকটা বল করার আগে অনেক বেশি সময় নিয়েছিলেন। এর ফলে যেটা হয় যে ব্যাটসম্যানের মধ্যে এক ধরনের কিন্তু আপনার এমনি চাপ তৈরি হয় এবং প্লেটের মধ্যে প্রজাপতির নাচন আর একটু বেশি শুরু হয়ে যায়, যে কোথায় বল আসতেছে, আমি কিভাবে খেলবো, এই চিন্তাটা একটু বেশি চলে আসে তার মনের মধ্যে। এবং এই চিন্তাটা যখনই বেশি চলে আসে তখন তিনি কোন জায়গা দিয়ে শর্টস খেলবেন, কি করবেন, সেটা আপনি যখনই একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকগুলো চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসে, তখন কিন্তু আপনি পারফেক্ট সিদ্ধান্তটা নিতে পারবেন না। এটি আমার কাছে মনে হচ্ছে যে হেনরিক ক্লাসেন দেখুন এত ভালো খেলছিলেন, কিন্তু যে কায়দায় তিনি যে বলে আউট হয়েছেন, দ্যাট ওয়াজ হোয়াইট বল। ওটা কিন্তু আপনি শর্টস না খেললে কিন্তু আপনি নিশ্চিতভাবে হোয়াইট বল হতো। তো সেটা আমি মনে করি যে সেটা একটা বড় কৌশল ছিল এবং সেই কৌশলটা তারা কাজে লাগিয়েছে। তারপরেও আমি মনে করি যে হেনরিক ক্লাসেন আউট হয়ে যাওয়ার পরেও আপনি ম্যাচটা অবশ্যই তাদের জেতা উচিত ছিল, কিন্তু প্রবলেমটা হলো যে তারা ম্যাচটা শেষ ওভারে নিয়ে গিয়ে যাওয়াটাই তাদের জন্য একটা বড় ভুল হয়েছিল। এই প্ল্যানটা তাদের করা উচিত হয়নি। তাদের উচিত ছিল অন্তত 19 নম্বর ওভারে আসার আগেই তারা 20 নম্বর ওভারে যে কাজটুকু করেছে সেটা 19 নম্বর ওভারে করা একটা তাদের উচিতটা ছিল, সেটা তারা করতে পারেনি। কায়সার ভাই, যেটা বলছিলাম যে আরেকজন ভারতীয় দলের আরেকজনকে কথা বলতে, হার্দিক পান্ডিয়া, তিনি কিন্তু আইপিএলেও সেভাবে ফর্মে ছিলেন না, এবং আমরা জানি যে আমাদের ভারতীয় মিডিয়াতেও বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার একটা তাদের স্নায়ুলরা তারা বলেন আর কি, এরকম আছে। আবার হার্দিক পান্ডিয়ার সঙ্গেও ছিলেন রোহিত শর্মা। তো এইগুলোকে আসলে সব মিলিয়ে কিভাবে যখন জাতীয় দলে নামে, আমাদের দলেও আমরা যদি তুলনা করি, কিভাবে তারা এগুলো থেকে মুক্ত হয়ে খেলতে পারে? এটার জন্য সবচেয়ে দরকার আপনার কিন্তু ইন্টেন্সিটি এবং হাই একটা যুদ্ধাংদেহী মনোভাব এবং নিজেকে জেতার একটা তাগিদ বা স্পৃহা, সেই স্পৃহাটা কিন্তু দেখাতে পেরেছেন হার্দিক পান্ডিয়া। আপনি ঠিকই বলছিলেন যে তিনি প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেয়েছেন এবং সেই অধিনায়কত্ব পাওয়া পেলেও তিনি নিজে ভালো পারফর্ম করতে পারেননি, দলও ভালো পারফর্ম করতে পারেনি। সেখান থেকে অনেক ধরনের সমালোচনার তাকে সম্মুখীন হতে হয়েছিল এবং অনেক ধরনের তার অন্যান্য সমস্যাও ছিল। সবকিছু মিলে ফর্মটাও তার ভালো ছিল না এবং এই বিশ্বকাপে যখন তিনি খেলতে এসেছিলেন খুব একটা ভালো ফর্ম নিয়ে খেলতে আসেননি। বলা হচ্ছিল যে তাকে এই আইপিএলে যে ক্রিকেটার এরকম ভালো ফর্মে নেই, তাকে আপনি ওয়ার্ল্ড কাপ দলে কেন রাখবেন? তারপরেও নির্বাচকরা তাকে রেখেছিলেন এবং তিনি সেটার আস্থার প্রতিদানটুকু দিয়েছেন এবং পুরো 6 মাস তার যেরকম ভাবে মানসিক দুরবস্থার মধ্যে দিয়ে কেটেছিল, একদম এরকম বিশ্বকাপের মতো একটা বড় আসরে খেলতে এসে তিনি মানসিকভাবে সুস্থির ছিলেন না, কিন্তু তারপরেও মাঠে ভালো পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মাঠে জিততে হয়। সো এটাই হলো গিয়ে একজন রিয়েল উইনারের কাজ, যে আপনি মাঠের বাইরে কি হয়েছে সেটা আমি মাঠের বাইরে যখনই মাঠের মধ্যে নামবো তখন সব ভুলে যাব। মাঠে আমার তখন একটাই কাজ, সেটা হলো যে দলকে জেতানো। এবং কালকের এই ম্যাচটাতেও তার যে 3 ওভার তিনি বোলিং করেছেন, 3টা উইকেট তিনি পেয়েছেন এবং যে 3টা উইকেট পেয়েছেন সেই 3টে কিন্তু খুবই ক্রুশিয়াল একটা, কোনো সন্দেহ নেই যে দুর্দান্ত একটা কামব্যাক বলা যেতে পারে। যেটি আমি বললাম যে ক্রিকেট আপনাকে সুযোগটা দিবে, সুযোগটা আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেই সুযোগটা কাজে লাগিয়েছেন আপনি হার্দিক পান্ডিয়া। এই বিশ্বকাপের আগে যাকে মনে করা হচ্ছিল যে তিনি বোধহয় দলের বোঝা, এখন মনে করা হচ্ছে যে তিনি পুরো দলটাকে টেনে নিয়ে এসেছেন এবং দলটাকে জিতিয়েছেন। সো নিশ্চিতভাবে এই কথাটি বলা যেতে পারে, এটা একটা বড় ধরনের একটা অনুপ্রেরণা হতে পারে সবার জন্য, যে কখনোই যখন কোনো দল বা যখন কোনো ক্রিকেটার একটা অফ ফর্মে থাকবে বা বিপদে পড়বে তখন সে যেন না বলে যে দিস ইজ দ্য এন্ড অফ এভরিথিং। কোনো কিছুই শেষ হয় না আপনি যদি শুরুটা ঠিকমতো করতে পারেন। সো হার্দিক পান্ডিয়া দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ম্যাচ জেতাতে হয় এবং বাজে অবস্থা থেকেও কিভাবে ফিরে আসতে হয়। ঠিক একই রকম ভাবে বিরাট কোহলি কিন্তু দেখিয়েছেন। বিরাট কোহলি আপনি শুরুর যে 6টা ম্যাচ ছিল সেই 6টা ম্যাচে কিন্তু কোনো পারফর্মই করতে পারেন, 75 রান করেছেন, রাইট, এবং বোধহয় 3টা শূন্য ছিল তার। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি আমেরিকায় যে ম্যাচগুলো হয়েছিল সেখানে তিনি 3 ম্যাচে করেছিলেন 2টা শূন্য 1টা 5। তাকেও বলা হচ্ছিল যে খুব সম্ভবত তাকে ওপেনিং থেকে নামিয়ে দিয়ে মিডল অর্ডারে ব্যাট করানোর জন্য অনেকে বলছিলেন, কিন্তু দলের অধিনায়ক এবং কোচ, টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থাটুকু রেখেছে এবং তিনি সেটার প্রতিদান দিয়েছেন। সো আমি সবসময় এই কারণে একটা কথা বিশ্বাস করে থাকি, আপনি যদি জিততে চান সেই জেতার তাগিদটা যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন এবং আমাকে পারতে হবে এই স্পৃহাটা যদি তৈরি করতে পারেন, এই ইন্টেন্সিটি নিয়ে যদি খেলতে পারেন, তাহলে সামনে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, সামনে যতই বাধা থাকুক না কেন, ইউ উইল বি দ্য উইনার। থ্যাংক ইউ কায়সার ভাই। কায়সার ভাই যেটা বলছিলেন যে কোনো কিছুর শেষ দেখতে নেই, ভারতও কিন্তু অপেক্ষা করেছে 17 বছর, তারা অপেক্ষা করেছে 17 বছর ধরে তারা আইপিএল খেলছে, অথচ কখনো তারা টি20 বিশ্বকাপ জিততে পারেনি। অবশেষে তারা পেরেছে। তো ধৈর্য, সাহস এবং স্কিল এগুলো থাকলে
লক্ষ্য অর্জন করা যায়। ধন্যবাদ সবাইকে।